মূলত আগামী 12 তারিখ 12ই মার্চ তো মঙ্গলবারের যে কলকাতা আমাদের বিধাননগর যে পিএনবি মোড়ে যে জমায়েত এবং জমায়েতের যে উদ্দেশ্য সেই বিষয় নিয়েই আজকের এই লাইভ। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে এবং আমাদের যে জোট তৈরি হয়েছে সেই জোটের তরফ থেকে যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি ক্লিয়ার করার। আপনারা সকলেই জানেন দীর্ঘ প্রায় 20 বৎসর যাবৎ আমরা যারা এই রাজ্যে কর্মরত তারা কেউ ভালো নেই। আমরা ভালো থাকার অভিনয় করি কিন্তু আমরা কেউ ভালো নেই। আর এই ভালো না থাকার জন্য বা ভালো না থাকার এই কারণ অনেকটাই আমরা নিজেরাই। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এই রাজ্যের সমস্ত সংগঠন এক ছাদের তলায় এসেছে, একত্রিত তারা হয়েছে, তারা তাদের দাবি নিয়ে লড়াই করার জন্য নিজেদের সংগঠনের অস্তিত্বকে বন্ধক রেখে বলুন বা বন্দি রেখে তারা একটা নতুন সত্তা তৈরি করে যে আমাদের যে প্রকৃত পরিস্থিতি বঞ্চিত পার্শ্ব শিক্ষক সেই সত্তাকে জাগিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছে। তা আমি মনে করি নেতৃত্বের তরফ থেকে বা সাধারণ পার্শ্ব শিক্ষক উভয়ের পক্ষ থেকেই কিন্তু প্রত্যাশা বা দাবি পূরণের জায়গাটা কমপ্লিট হয়েছে। এটা কতদিন টিকবে সেটা সময় বলবে, সেটা পরিস্থিতি বলবে। কিন্তু এই মুহূর্তে 12 তারিখকে সামনে রেখে সমস্ত সংগঠন একত্রিত হয়েছে। এই মুহূর্তে যে সমস্ত সংগঠনগুলো পার্শ্ব শিক্ষকদের কাজ করছে, আমি সরকারি সংগঠনের কথা মাথায় রেখেই বলছি, সরকারি সংগঠনের একটা বড় অংশ, আপনারা জানেন সঞ্জয়বাবুও ব্যক্তিগতভাবে বলেছে, আমার সঙ্গেও তাদের অনেকের কথা হয়েছে, তারাও এতে খুশি এবং তারাও কিন্তু 12 তারিখের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সুতরাং আমি মনে করি সমস্ত সংগঠনই প্রায় এক হয়েছে যারা সক্রিয় আছে। অনেকে বলবেন এই নেতাকে ডাকা হয়নি, ওই নেতা হাজির ছিল না, এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। যদি আমি নিজেকে বঞ্চিত মনে করি তাহলে আমাদের সকলের ওই স্থানে উপস্থিত থাকা প্রয়োজন আমি মনে করি। কেউ কাউকে ডেকে বা কেউ কাউকে আমন্ত্রণ জানিয়ে আমি বঞ্চিত এই প্রশ্ন হচ্ছে 12 তারিখ কী হতে চলেছে এবং কেন। আমরা জানি অতি সম্প্রতি আমাদের রাজ্যের বাজেট হয়ে গেছে। বাজেটে আমরা দেখেছি সমস্ত সেক্টরে, স্থায়ী বলুন অস্থায়ী বলুন, কোথাও হয়তো সামান্য কিছু হলেও হয়েছে, আবার কোথাও প্রত্যাশার থেকেও অনেক বেশি কিছু হয়েছে। কিন্তু দীর্ঘ 20 বছর ধরে কর্মরত থাকা সত্ত্বেও আমাদের জন্য কিন্তু কোনো ভাবনা চিন্তা প্রতিফলন এই বাজেটে ঘটেনি। কিন্তু যদি আমাদের কথা ভাবা হয় তাহলে আমার মনে হয় এই রাজ্যে বর্তমানে যে সরকারটি চলছে তাদের সবচাইতে কাছের বা আপন কিন্তু আমরাই ছিলাম। কারণ এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বিরোধী নেত্রী থাকাকালীন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া আমাদের বিভিন্ন সমাবেশে উনি উপস্থিত হয়েছিলেন এবং উনি প্রথম আমাদের সঙ্গে যে বঞ্চনা হয়, যে সমস্যা আমাদের সঙ্গে যে পরিস্থিতির শিকার আমরা ছিলাম, ওই সময় তিনি কিন্তু বারবার সেটা নিয়ে সোচ্চার হয়েছেন এবং তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে আমি এই সমস্যার সমাধান করে দেব। উনি ক্ষমতায় আসার পর তার মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই আমাদের প্রত্যাশার থেকেও বেশি, আমরা যেটা আশাই করিনি, এই রকম একটা সিদ্ধান্ত তিনি কিন্তু আমাদের সম্পর্কে নিয়েছিলেন। তিনি একটা পরিকল্পনা বলুন ভাবনা বলুন নিয়ে সেই ঘোষণাটা করেছিলেন যে আগামী 6 মাস থেকে 3 বছরের মধ্যে আমাদের স্থায়ী করে দেওয়া হবে। হয়তো আমাদের মধ্যে অনেকেই আমরা এটাও চাইনি, আমরা এটা প্রত্যাশাই করিনি যে আমাদের সম্পর্কে এরকম কিছু বলা যেতে পারে, বলা হতে পারে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে 20 বছর আজকে এই সরকারের আমলে প্রায় 12 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের সমস্যার সমাধান হয়নি। আমরা মনে করি
এই সমস্যার সমাধান না হওয়ার জন্য একটা কমিউনিকেশন গ্যাপের বিষয় মনে হয় থেকে গেছে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, তিনি নিজেকে মা মাটি মানুষের সরকার বলে দাবি করেন এবং আমরাও বিশ্বাস করি। ওনার যদি কর্মকাণ্ডকে আমরা দেখি, ওনার যদি বিভিন্ন কাজকর্মকে আমরা দেখি, তাহলে বোঝা যায় তিনি প্রত্যেকটা সেক্টরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। হয়তো এমন হতে পারে উনি ভাবছেন আমাদের সম্পর্কে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলো হয়তো কার্যকরী হয়ে গেছে, কিন্তু বাস্তবে আমাদের যে কার্যকরী হয়নি এই জায়গাটা, এই বিষয়টাই, এই যে কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটা দূরীকরণের জন্যেই 12 তারিখ আমরা আসছি। আমরা একটা গণতান্ত্রিক দেশে একটা পেশাগত সমস্যার সমাধান করার জন্য যা যা করা দরকার বিগত বছরগুলোতে করেছি। আমরা আন্দোলন করেছি, আমরা অনশন কর্মসূচি গ্রহণ করেছি, আমরা আবেদন নিবেদন সব কিছুই করেছি, করিনি তা না। সমস্ত কিছু করার পরেও আমাদের সমস্যার ব্যাপারে কর্ণপাত করা হয়নি। কেন করা হয়নি? এই জায়গাটায় আমাদের উপলব্ধিতে আমাদের মনে হয়েছে যে আমাদের আর ওনার মধ্যে, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে এমন কেউ আছেন যারা প্রাচীর তৈরি। একটা কল আসার জন্য কেটে গেছিলো, দুঃখিত। আমি সকলকে আবেদন করব এই সময় ফোন করবেন না, যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন, আমি দেখে নেব, চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব উত্তর দেওয়ার। হ্যাঁ, যাই হোক, যে কমিউনিকেশন গ্যাপটা ঘটে গেছে তার কারণ প্রত্যেকেই জানেন যে পেশাগত সংগঠনের ক্ষেত্রে সরকারি সংগঠনের একটা বৃহত্তর ভূমিকা থাকে। অন্যান্য সংগঠনগুলো যারা নিরপেক্ষ থাকে, সেই নিরপেক্ষ সংগঠনগুলো তাদের মতো আন্দোলন বলুন বা কর্মসূচিগুলো নেয়, সরকারি সংগঠন আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা সমাধানের প্রচেষ্টা চালায়। তো আমাদের ক্ষেত্রে এটা ঘটেনি। এখানে কোনো একটা জায়গায় খামতি থেকে গেছে। আমি কারো দোষ দেব না, আমি বলবো না যে তারা তাদের কাজ করেনি। আমি মনে করি তারা তাদের কাজ করতে ব্যর্থ হয়েছে, তারা সঠিক জায়গায় সঠিকভাবে কথাটাকে পৌঁছে দিতে পারেনি। আর তার জন্যই মনে করি আমি ওই 12 তারিখে সবচেয়ে বেশি দায়িত্ব সরকারি সংগঠনের। সরকারি সংগঠনের যিনি কর্ণধার, সভাপতি যিনি মহিদুল ইসলাম সাহেব, আমি ওনাকেও অনুরোধ করব, আপনি আসুন, 12 তারিখে আসুন। আপনি এসে আমাদের সঙ্গে, আমাদের আবেদনে, আমাদের সঙ্গে এই আবেদনে আপনিও সাড়া দিন, আপনিও আবেদন জানান। তার কারণ আপনারও দায়িত্ব একটা বৃহত্তর। আপনি সরকারি সংগঠনের সভাপতি, আপনার দিকেই মুখ তুলে তাকিয়ে আছে 44,000 পরিবার। আপনি বলেছিলেন যে আপনার আন্দোলন লড়াইয়ের ফলেই 3% এবং 3 লাখ টাকার ইনক্রিমেন্ট হয়েছিল আমাদের। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, আপনিই করেছেন, তার জন্য আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই 12 তারিখে আপনি আসুন, কারণ আপনি নিজে ভালো উপলব্ধি করেন, যদিও আপনার আর্থিক সমস্যা নেই, কারণ আপনার যা যা ডেভেলপমেন্ট হওয়ার সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, কিন্তু আপনি যাদের দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু ভালো নেই। আপনি নিজে ভালো করে জানেন আজকের বাজারে দাঁড়িয়ে এই টাকায় চলা সম্ভব নয়। আর বিগত এতগুলো বছর ধরে আমাদের জন্য কিন্তু কিছুই করা হয়নি। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি ভাববেন না যে আমি আপনাকে ব্যঙ্গ করছি, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনি আসুন, আপনি আমাদের সঙ্গে গলা মিলান, আপনিও আবেদন জানান। আপনি যে ফাইলের কথা বলছিলেন, কোথায় কেন ফাইলটা আটকে আছে, কি করা দরকার, আসুন সেদিন করুন আমাদের সঙ্গে। আমরা